তাহলে আজকে দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাতের তোমাদের মাল্টিপল চয়েসের 12 দাগের সি এর 1 এবং 2 এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব। এর আগে তোমাদের 12 দাগের মাল্টিপল চয়েসেরই এ দাগের দুটো অঙ্কের ক্লাস আমি একটি ক্লাসে আপলোড করে দিয়েছি এবং সেই ক্লাসে বলেছি তোমাদের মাল্টিপল চয়েসের যে কোশ্চেনগুলি আছে তার প্রত্যেকটি কোশ্চেন করার দরকার নেই। এই মাল্টিপল চয়েস থেকে আমি বেছে বেছে যে অঙ্কগুলি ইম্পর্টেন্ট তার প্রত্যেকটি অঙ্ক তোমাদের আমি করিয়ে দিচ্ছি। ওকে, যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, সময় নষ্ট করবো না। আজকে একটু খেয়াল করো এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে। এই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। প্রথমে দেখো, 1 নাম্বার একটু পড়তে হবে আমাদের। কি বলেছে? তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64। তিনটে ক্রমিক সমানুপাতি আছে। ওকে, সেই সমানুপাতি যে সংখ্যা তিনটা তাদের গুণফল দিয়ে দিয়েছে 64। মধ্য সমানুপাতিটি নির্ণয় করতে বলেছে। আমরা জানি না যে তিনটে ক্রমিক সমানুপাতির সংখ্যা তিনটে কি কি, সেটা তো জানিই না, শুধু তাদের গুণফল দিয়ে দিয়েছে 64। তাহলে মিডিলে যে সমানুপাতির সংখ্যাটা আছে, ক্রমিক সমানুপাতির সংখ্যা, সেই সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা একটু ধরে নিই, ধরে নিতে পারি না? ধরি বা মনে করি। তোমরা এই কথাটা একটু লেখো যে ধরি বা মনে করি তিনটি ধনাত্মক ক্রমিক সমানুপাতিক সংখ্যাটি হলো, ওকে, মনে করি বা ধরি তিনটে ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যাটি হলো কি কি? একটা এ ধরো, একটা বি ধরো, আর একটা সি ধরো। এ, বি আর সি তিনটে যদি হয়, এরা যদি ধনাত্মক ক্রমিক ক্রমিক সমানুপাতি যদি হয়ে থাকে, তাহলে আমরা লিখতে পারি যে এ সমান সমান বি সমান সমান সি, এ সমান সমান বি সমান সমান সি। ওকে, এই কন্ডিশনটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এ সমান সমান বি সমান সমান সি যদি হয়ে থাকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এর আগের তোমাদের একটা অঙ্ক করিয়েছি না, 12 দাগের এ এর প্রথম যে অঙ্কটা, সেই অঙ্ক অনুযায়ী তাহলে এখানে একবার এ বাই বি হবে আর একবার বি বাই সি হবে, কারণ প্রথম দুটো ইকুয়াল টু শেষের দুটো। বোঝা গেল? তার মানে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি আমরা লিখতে পারি, অনায়াসে আমরা লিখতে পারি, এতে কোনো সন্দেহ নেই। এটা ক্রস যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে? বি স্কোয়ার ইকুয়াল টু এসি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি হচ্ছে না? এসি হচ্ছে, গুণ করে দিতে। একটু বা দিয়ে করো, একটু বা দিয়ে করো এই অঙ্কগুলি। পরের লাইনে দেখো বি স্কোয়ার, তার মানে কি এখানে সংখ্যা দুটো আছে, এটা দুটোর, এটা হচ্ছে দুটো আছে, এখানে দুটো আছে, তাই না? বি স্কোয়ার মানে বি গুণ বি, তাহলে দুটো সংখ্যার গুণফল। আবার এদিকে দুটো সংখ্যার গুণফলও আছে, কিন্তু আমাদের বলছে তিনটে সংখ্যার গুণফল 64। তাহলে তিনটে সংখ্যা যদি করতে যাই, তাহলে এখানে আমরা করতে পারি না বি গুণ বি স্কোয়ার? করতে পারি। তাহলে এখানে এসি আছে, থাক, তার সাথে আর একটা বি গুণ করতে হবে, কারণ উভয় পক্ষে যেহেতু আমি এদিকে বি দ্বারা গুণ করেছি, তার মানে আমার এদিকে বি দ্বারাই গুণ করতে হবে। ওকে, বোঝা গেল কথাটা? পরের লাইনে এখানে একটু লিখে দিবে যে উভয় পক্ষে বি দ্বারা গুণ করে পাই। এখন এটা হয়ে গেল বির পাওয়ার 3 ইকুয়াল টু এটা এ বি সি হবে। এই এ বি সি হচ্ছে তিনটে সংখ্যা, হয়ে গেছিল। আবার এদিকে বি কিউ মানে হচ্ছে তিনটে সংখ্যা, তাহলে এই তিনটে সংখ্যার গুণফল অলরেডি দেওয়া আছে 64, দেওয়া আছে না? দেওয়া আছে। তাহলে এখানে আমরা এইভাবে করতে পারি যে বি কিউ সমান সমান 64, বি কিউ সমান সমান 64, যে তিনটে সংখ্যার গুণফল 64। পরের লাইনে আমি একটু এখানে করি। ওকে, দেখো কি হচ্ছে। সূচক তোমরা করেছো না ক্লাস 9 সূচকের অধ্যায় করেছে? যদি করে থাকো তাহলে মনে পড়বে। বি কিউবটাকে আমরা এইভাবে লিখি ইকুয়াল টু 64কে একটু এখানে ভাঙাবো, 64কে ভাঙাবো, মানে কোন সংখ্যা তিনবার গুণ করলে আমাদের 64 হচ্ছে? অবশ্যই 4-এর কিউব করলে 64 হবে, তার মানে 4-এর পাওয়ার 3 যদি দিই, 3টে 4 গুণ করলে 64, 4 4 16, 4 16 64। এখন সূচকের নিয়ম অনুযায়ী যদি এটা হচ্ছে বেস বলা হয়, এটা হচ্ছে বেস, আর উপরেটা হচ্ছে পাওয়ার। পাওয়ার যদি সমান থাকে, পাওয়ার যদি সমান থাকে তাহলে আমরা বেস সমান করে দিতে পারি, কিংবা বেস যদি সমান থাকে তাহলে পাওয়ারকে আমরা সমান হিসেবে লিখতে পারি। ওকে, এখানে পাওয়ার সমান আছে, তাহলে আমাদের বেস দুটো সমান হবে। অতএব অতএব বি সমান সমান 4।
বি সমান সমান 4। দেখো কন্ডিশন অনুযায়ী, এই যে কন্ডিশন এ বি সি তিনটে ক্রমিক সমানুপাতি, আমরা ধনাত্মক ক্রমিক সমানুপাতি ধরে, মানে ধনাত্মক ক্রমিক সমানুপাতিক সংখ্যা আমরা ধরেছিলাম। ওকে, তাহলে এ সমান সমান বি সমান সমান সি, ওই কন্ডিশন অনুযায়ী এটা লিখেছিলাম। তাহলে এ ও 4, বি ও 4 এবং সি ও 4, বোঝা গেল। তাহলে এখানে মধ্য যে সমানুপাতি সেটা কত হবে? মধ্য বলুক, প্রথম বলুক এবং শেষ বলুক, তিনটে সমান, অতএব মধ্য সমানুপাতিক সংখ্যাটি হলো 4। এই কথাটা একটু লিখে দেবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এইবার বলেছে দেখো 2 নম্বরে a:2 সমান সমান b:5 সমান সমান c:8 হলে a এর 50% ইকুয়াল টু b এর 20% ইকুয়াল টু c এর কত পার্সেন্ট হবে আমাদের বের করতে বলেছে। খুবই সোজা। দেখো এদিকে দেখো, একটু খেয়াল করো, a:b, a:b, b না 2ই আছে, a:2 সমান সমান b:5 সমান সমান c:8, এটা দেওয়া আছে না? তিনটে সমান দেওয়া আছে। তাহলে আমরা a/2 করতে পারি ইকুয়াল টু b/5 করতে পারি ইকুয়াল টু c/8 করতে পারি। শতকরা করো, শতকরা করলে কি হবে? 100 দ্বারা গুণ করতে হয়। তার মানে a/2 ইন্টু 100 করতে হবে, b/5 ইন্টু 100 করতে হবে, এটা শতকরায় চলে আসবে, ইকুয়াল টু c/8 করলে 100 করতে হবে। শতকরা করার নিয়ম একমাত্র 100 দ্বারা গুণ করা। এবার 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা 50 এসে দাঁড়াচ্ছে, এটা 5 দিয়ে যদি কাটি এটা 20 এসে দাঁড়াচ্ছে, এটা যদি আমরা কাটাকুটি করি এটা 2 হবে, এটা 25, 4 দিয়ে কাটো, 4 25 100, 4 দুগুণ 8। তাহলে এইটা a এর 100 আমরা যেহেতু গুণ করেছি মানে শতকরা আনার জন্য, তাহলে এখানে আমরা লিখতে পারি না a এর 50% এখন সমান সমান এটা b এর কত পার্সেন্ট হবে? তাহলে 20%, অবশ্যই লিখতে পারি, পারি। তাহলে এটা সি এর কত পার্সেন্ট হচ্ছে? সি এর 25/2% হচ্ছে। তার মানে 25/2% মানে কত? 25 টাকাকে 2 দ্বারা ভাগ করলে 12.5 টাকা। তার মানে সি এর কত? 12.1/2% হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? তাহলে সি এর কত পার্সেন্ট হতে হবে? 12.1/2% হতে হবে। ক্লিয়ার? আশা করি এই দুটো অঙ্ক নিয়ে তোমাদের কোথাও সমস্যা থাকার কথা নয়। এই অধ্যায়ের, এই অনুপাত ও সমানুপাতের এই যে অধ্যায়, এই অধ্যায় থেকে তোমাদের অঙ্ক 100% থাকবেই থাকবে। প্রত্যেকটি অঙ্ক পড়ানো আমার হয়ে গেছে। একটু দয়া করে তোমরা এই চ্যাপ্টারটা রিভাইজ দিবা, তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট। এর পরবর্তী পার্টে আমি অন্য চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যাই হোক, তোমাদের কাছে এতটুকু আমার রিকোয়েস্ট, অনুরোধ যে তোমরা এই অধ্যায়টা একটু গুরুত্ব দিয়ে দেখবা, এখান থেকে ভালো একটা মার্ক পাবা। 2026-এ যারা এক্সাম দিতে চলেছে মাধ্যমিকে তাদের উদ্দেশ্যে কথাটা বলা। তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্টে।